কোথায় তোমরা, ডিয়ানা? অন্য প্রান্ত থেকে জবাব এলো। এই তো পৌঁছে গেছি, গ্রাউন্ড ফ্লোরে আছি। উত্তর শুনে উইলিয়াম সংক্ষিপ্তভাবে বলল, ওকে। কল কেটে দিয়ে সে ঘুরে সবার দিকে এক পলক চেয়ে দেখে নিল। নিজের চেয়ারে বসতে বসতেই বললেন, মিস্টার মিলার এবং বাকিরা এসে গেছে, এখন আর বেশি সময় লাগবে না। টেলার কোথায়, জেড? শি ইজ ইন মাই কেবিন। কখন এসেছে? একটু আগেই। ঠিক আছে, সবাই এসে বসে পড়ো, ওকে নিয়ে আসিস, বেশি প্রেশার দিস না ওকে। মাথা নাড়িয়ে সম্মতি জানায় জেড। সে কোনো অজ্ঞাত বিষয় খুবই চিন্তিত। জেডের দিকে কয়েক পলক দেখে আর্থার চেয়ার পিছিয়ে আরাম করে হেলান দিয়ে একটা দীর্ঘশ্বাস পেল। তার কণ্ঠে হালকা আক্ষেপ পিছিয়ে পড়ল। এলিজা থাকলে কত ভালো হতো, ওর মতো করে কেউ ডিল হ্যান্ডেল করতে পারে না। আই হোপ মিস্টার মিলার কোনো রিয়েক্ট করবেন না। উইলিয়ামের মাথা নেড়ে কথাটি এড়িয়ে যেতে চাইলেও মুখে দৃঢ়তা এনে বলল, জেইন আর জেড আছে তো, ওরা আমাদের ব্যবসার দায়িত্ব সামলে নেবে, আর এলিজার কথা উঠলে আমরা সত্যিটাই বলবো। কিন্তু কথাটি শেষ হওয়ার আগে জেড ধীরে ধীরে শান্ত গলায় বলল, তুই শিওর? 100%। ওরা আমাদের রিলেটিভ, ওরা এই ব্যাপারটা অন্য কারোর কাছে জানতে পারলে সবটা ঘেটে যাবে। তবে প্রিন্সেসের মতো ঠান্ডা মাথায় শুকনো চাল দেওয়া কি এতই সহজ, উইলিয়াম? তার কণ্ঠের ভারসাম্য যেন ঘরের নিস্তব্ধতাকে আরো গাঢ় করে তুলল। বাকিরা চুপ করে রইল। কথাটার ওজন বুঝে এলিজার শূন্যতা যেন আবারও আজ নতুন করে টের পাওয়া গেল। ওয়েলকাম মিস্টার মিলার, জুনিয়র মিলার অ্যান্ড মিস্টার মিলার। আশা করি আসতে সমস্যা হয়নি। ডাক্তারের পাশাপাশি বিজনেস নিজেকে প্রতিষ্ঠিত করতে রীতিমতো হিমশিম খাচ্ছে উইলিয়াম। তবুও জেডের অল্প কিছুদিনের গাইডলাইনে প্রফেশনাল ভাবেই সকলকে স্বাগতম জানালো উইলিয়াম। আসতে কোনো সমস্যা হয়নি মিস্টার অ্যানস্টার। চলুন মিটিং শেষ করা যাক, এমনিতে অনেক দেরি হয়ে গিয়েছে। কঠিন গলায় প্রত্যুত্তর করল লুইস মিলার। ব্যবসায়িক ক্ষেত্রে তার ব্যবহারে আর সম্বোধন সম্পূর্ণ ভিন্ন। জি চলুন। এলিজাবেথ সিজ আসেনি? হঠাৎ অ্যারনের প্রশ্নে কিছুটা ভরকে গেল উইলিয়াম। স্মিত হেসে মাথা নিচু করে বলল, শি ইজ মিসিং। উইলিয়ামের উত্তর শুনে লুইস কিছুটা ধমকে উঠে বলে, হোয়াট? কি বলছো তুমি এসব উইলিয়াম? এলিজা মিসিং কি করে হলো? ওর মতো একজন স্ট্রং ফিগার কি করে দিন দুপুরে মিসিং হয়ে যেতে পারে? আর তোমরা কি চুপ করে থাকতে পারো? লুইস মিলারের রাগান্বিত রূপ দেখে বাঁকা হাসে অ্যারন। আলগোছে বেডরুম থেকে বের হয়ে করিডোরের এক কোণে গিয়ে কাউকে কল করে বলে, আই এম ডান ইন মাই সাইড। অপর পাশ থেকে জবাব আসে। ওয়েলকাম টু ভ্যানকুভার। কথাটা শেষ হতেই এক অদ্ভুত হাসি খেলে যায় অ্যারনের চোখে মুখে। কল কেটে আবারও বেডরুমে ফিরে গেল অ্যারন। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে সে সকলের উদ্দেশ্যেই বলে ওঠে, অ্যাশার মিলার ওয়ান্টস টু জয়েন দ্য মিটিং ভায়া কনফারেন্স। আপনার অনুমতি দিলে আমি লাইন কানেক্ট করি। অ্যারনের কথার প্রত্যুত্তরে লুইস বলে উঠল, লুইস টেল হিম আজকে কোনো মিটিং হবে না, উই আর লিভিং। বাবা, অ্যাশ কখনো মিটিংয়ে আসে না, আজ সময় করেছে, অন্তত সবার সাথে পরিচয় হোক, না হলে পরে আর কখনোই আসবে না। তুমি তো ওকে চেনো। মিলার কিছুটা নরম হলেন ছোট্ট ছেলের কথায়। সকলে নিজের চেয়ারে বসতেই টেলরও এসে নিজের জায়গায় বসলো। অ্যারন অ্যাশারকে কনফারেন্সে অ্যাড করার পর অ্যাশার আলতো এসে সৌজন্যতা রক্ষায় বলল, হ্যালো, দিস ইজ অ্যাশার মিলার। উইলিয়াম সহ বাকি সকলেই তার সাথে হাসি মুখে কথা বলার এক পর্যায়ে এলিজার বাবা লুসিফার অ্যাস্থার এসে রুমে ঢুকতেই লুইস মিলার ব্যতীত সকলেই উঠে দাঁড়িয়ে তাকে সম্মান জানালো। আর লুসিফারের উপস্থিতি বুঝে অ্যাশার আলতো হেসে বলল, সিনিয়র অ্যাস্থার, আই হ্যাভ এ গিফট ফর ইউ। সন্তর্পণে সে উঠে গিয়ে এলিজার ঘরের দরজা সামান্য খুলে ক্যামেরা এলিজার দিকে তাক করতে বোর্ড রুমে বসা প্রত্যেকেই স্তব্ধ হয়ে গেল। কেউ কিছু বলার আগে অ্যাশার পুনরায় দরজা বন্ধ করে দিয়ে বলল, শি ইজ সেফ ইন মাই হ্যান্ড। এখন শুধু আপনার একটা কাজ করতে হবে, যার কারণে আমি আজ এই কনফারেন্সে যুক্ত হয়েছি। কেটে গেছে আরও কিছুদিন। কেউ নিজের কাজে ব্যস্ততা কাটিয়ে উঠতে পারছে না। অ্যাশারের হাতে এখন বেশ বড় দুটি প্রজেক্ট আছে। সারাদিনই সে কম্পিউটারের সামনে বসে থাকে। সুনিপুণ হাতে কম্পিউটারের কিবোর্ডে এঁকে যায় এক একটা দাগ।
মাঝে মাঝে লুসিনা এসে এলিজাকে নিয়ে ঘুরতে বের হয়। ঠিক তেমনই একটা দিন আজ। শহরের এক ব্যস্ত দিনের মাঝখানে লুসিনা আর এলিজা বেরিয়েছিল শপিং করতে। ভ্যানকুভারের ঝলমলে রাস্তাগুলো বরাবরের মতোই রঙিন লাগছিল। বড় বড় দোকানের জানালা থেকে বেরিয়ে আসা আলোর ঝলক, মানুষের কোলাহল আর রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ফুলের বিক্রেতার দোকান, সবকিছু মিলিয়ে এক উৎসবের পরিবেশ। লুসিনা এক হাতে এলিজার হাত শক্ত করে ধরে রেখেছিল, যেন এক বড় বোন আর ছোট বোনকে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে। যেখানে এলিজা লুসিনার চেয়ে বয়সে বড়, তারা একের পর এক দোকানে যাচ্ছে আর কেনাকাটা করছে। একটা দোকানের সামনে এসে তারা থামলো। লুসিনা বলে উঠল, চলো স্কার্ফ কিনি। আজকে তো মাস্ক পরে বেরিয়েছি, আজকে কেন স্কার্ফ লাগবে? বাড়িতে স্কার্ফও আছে, এখন কেনার দরকার নেই। আর এমনিতেও আজকে আমি আশুর কাছে থেকে বেশি টাকা নিয়ে আসিনি। আমি কিনে দিচ্ছি। লুসিনার অদ্ভুত ব্যবহারে কিছুটা অবাক হলো এলিজা। সহসা সে প্রত্যুত্তর করে, লাগবে না। কি লাগবে না? এখন তো কোনো কাজে লাগবে না। কাজ আছে, পরেই বুঝতে পারবে। এলিজা আর তর্ক করলো না। লুসিনা এলিজার জন্য টিউলিপের নকশা করা একটি নরম স্কার্ফ নিয়ে বলল, এটা নিলে কেমন হয়? সুন্দর তো, আমার পছন্দ। হ্যাঁ। তাই নাকি? হ্যাঁ। স্কার্ফ কেনার পর দুজনেই রাস্তার পাশ দিয়ে হেঁটে হেঁটে এটা ওটা দেখতেই লাগলো। হঠাৎই লুসিনা তাদের পাশে থাকা জুয়েলারির দোকানে ঢুকলো এলিজার হাত ধরে। এলিজার হাত ছেড়ে দিয়ে শোকেসে রাখা জুয়েলারি দেখতে মশগুল হলো। এলিজাও কয়েকটা পেন্ডেন্ট চোখ বুলিয়ে দেখতে লাগলো। লুসিনা একজোড়া মেটালিক কানের দুল পছন্দ করলো, যা এলিজার পরনে থাকা নীল পোশাকের সঙ্গে বেশ মানাচ্ছিল। কানের দুল জোড়া হাতে নিয়ে কিছু সময় এলিজার দিকে তাকিয়ে তার দৃষ্টি অবলোকন করলো। অতঃপর এলিজার দিকে কানের দুল জোড়া এগিয়ে দিয়ে আলতো হেসে লুসিনা বলল, এলিজা, এটা তোমাকে মানাবে, নিয়ে নাও। কিন্তু আমার দরকার নেই এসবের লুসি, তুমি নাও। নাকচ করে বলে এলিজা। আচ্ছা ঠিক আছে, আমি নেব। এখন পরো দেখি, বাড়ি ফিরে আমাকে দিয়ে দিও। আচ্ছা। আলতো মাথা নাড়ে এলিজা। লুসিনা আরও 3টি ব্রেসলেট কিনে দোকানটিতে টাকা পরিশোধ করে বেরিয়ে এলো দোকান থেকে। পুনরায় দুজনেই কেনাকাটায় মশগুল হলো। কিছুক্ষণ পরে দুজনেই ক্লান্ত হয়ে একটা ক্যাফেতে বিশ্রাম নিতে বসলো। লুসিনা কফি অর্ডার দিল আর এলিজার জন্য আনলো তার প্রিয় চকলেট ক্রস। খেতে খেতে লুসিনা হঠাৎই বলে উঠল, এলিজা, আমরা এত দূর বেরিয়েছি যখন, সমুদ্রটা দেখে আসলে কেমন হয়? আজকের আকাশটাও বেশ সুন্দর, অনেক ছবি তোলা যাবে। যার মুখ উজ্জ্বল হয়ে উঠল। সমুদ্র তার প্রিয় জায়গা। সে মৃদু হেসে বলল, চল যাই। শহরের বাইরে কিছুটা সময় কাটানো মন্দ হবে না। এখন স্কার্ফটা গলায় জড়িয়ে নাও। তার মানে তুমি আগে থেকেই বিচে যাওয়ার প্ল্যান করেছিলে সব? ঠিক ধরেছেন প্রিন্সেস। আলতো হাসে লুসিনা। ওই ঠিক আছে, কিন্তু অ্যাশার যদি টেনশন করে? ওর কথা ভেবো না তো, আমি অ্যাড্রিকে কল করে বলে দিচ্ছি। তার গাড়িতে উঠে শহরের কোলাহল পিছনে ফেলে সমুদ্রের দিকে রওনা দিল। রাস্তার দুপাশে সারি সারি বাতাস, রাস্তার দুপাশে সারি সারি গাছ, বাতাসে গাছের পাতার মৃদু শো শো আওয়াজ যেন তাদের যাত্রাকে আরো মায়াবী করে তুলেছিল। আকাশ তখন ধীরে ধীরে রং বদলাচ্ছে। দিনের আলো শেষ হয়ে গোধূলির নরম রং ছড়িয়ে পড়েছে। কিছুক্ষণ পর তারা পৌঁছালো সমুদ্রের ধারে। জায়গাটা ছিল নির্জন, কেবল ঢেউয়ের মৃদু গর্জন শোনায় যাচ্ছিল। সূর্যের শেষ আলো সমুদ্রের জলে প্রতিফলিত হয়ে এক রূপকথার দৃশ্য তৈরি করছিল। লুসিনা আর এলিজা জুতো খুলে বালুর উপর হাঁটতে শুরু করলো। বালু ঠান্ডা আর নরম, যা তাদের ক্লান্ত পায়ের জন্য যেন এক আশীর্বাদ। তারা বসে পড়ল সমুদ্রের ধারে। হালকা বাতাস তাদের চুল উড়িয়ে দিচ্ছিল। ঢেউ এসে তাদের পায়ের কাছে ছুঁয়ে যাচ্ছিল, যেন প্রকৃতি নিচে এসে তাদের স্বাগতম জানাচ্ছে। এলিজা তখন গভীর দৃষ্টিতে সমুদ্রের দিকে তাকিয়েছিল। হঠাৎই লুসিনা তার দিকে তাকিয়ে মৃদু হেসে পড়ল, তোমার জীবনের প্রতিটি মুহূর্ত এমন শান্ত আর সুন্দর হোক, তোমার জন্য এটাই আমার প্রার্থনা। এলিজা লুসিনার কথার মানে বুঝতে পারল না। সন্ধ্যান দৃষ্টিতে চেয়ে রইল লুসিনার দিকে। হঠাৎই লুসিনা বাঁকা হেসে তাকালো এলিজার দিকে। তার হাসি এলিজার সারা দেহে হিমশীতল প্রবাহ সৃষ্টি করলো। ঠিক তারপরেই কেউ এলিজার চোখে মুখ চেপে ধরল।
ভ্যানকুভারের একটি মনোমুগ্ধকর সন্ধ্যা। চারপাশে পাহাড় আর সমুদ্রের মিতালিতে প্রকৃতি যেন তার সমস্ত সৌন্দর্য ঢেলে দিয়েছে। সেখানে এক নির্জন সৈকতে সাজানো হয়েছে একটি স্বপ্নের ধারা। মধ্যমণি একটি ছাউনি, সাদা ছাউনি, বাতাসে মৃদু দোল খাচ্ছে সাদা সিল্কের পর্দা। তার মাঝে দুলছে অসংখ্য সাদা বেলুন। সূর্যের শেষ আলো টিউলিপের শুভ্রতায় মিশে গিয়ে এক অদ্ভুত মনোরম আভাস ছড়িয়েছে। মাটিতে ছড়িয়ে আছে চকচকে লাল গোলাপের পাপড়ি, যা পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে এক ছোট্ট কাঠের টেবিলের দিকে। টেবিলটিতে রাখা একটি রূপোলি ক্যান্ডেল হোল্ডার চলছে মোমের আলোয়, বাতাসে যা প্রায় নিভে যাওয়ার উপক্রম। পাশে রাখা একটি ছোট্ট বক্স, যা খোলা মাত্র ঝলমল করে উঠবে একটি সুন্দর আংটি। তার ঠিক পেছনে সমুদ্রের গর্জন যেন সঙ্গীত হয়ে বেজে উঠছে, ঠিক 4 বছর আগের মতন। এলিজা খালি পায়ে দাঁড়িয়ে আছে বালুর উপর, শুভ্র রঙা ছাউনিটার ঠিক মাঝখানে। তার চোখে বিস্ময়। হঠাৎ পেছন থেকে পুরুষালী এক গলা শোনা গেল, এলিজাবেথ, সারপ্রাইজ। এলিজা হকচকিয়ে পেছনে ফিরেতে চাইতে অ্যাশারের হাস্যজ্জ্বল মুখ দর্শন করলো। অ্যাশারের চোখে মুখে এক ক্লান্তির রেখা ফুটে উঠেছে। এলিজা তড়িৎ গতিতে ঘুরে অপ্রত্যাশিতভাবে জড়িয়ে ধরে তাকে, কান্নারত গলায় বলে, খুব ভয় পেয়ে গিয়েছিলাম। এভাবে কেউ কাউকে কিডন্যাপ করে? সরি এলিজাবেথ। ওকে। অ্যাশার এলিজাকে নিজের বক্ষের বাঁধন থেকে মুক্ত করে নরম কণ্ঠে বলে, দিস টাইম ইটস মি এলিজাবেথ। 4 বছর আগে যা ভুল করেছি এবার সেটা হবে না, আই প্রমিস। এলিজাকে ছেড়ে দিয়ে অ্যাশার এগিয়ে যায় টেবিলের কাছে। আংটির বক্সটা হাতে নিয়ে আবারও ফিরে আসে এলিজার কাছে, হাঁটু গেড়ে বসে তার হাত ধরে মৃদু হাসিতেই বলল, এলিজাবেথ, উইল ইউ বি মাইন? উইল ইউ ম্যারি মি? আকাশ তখনও ধীরে ধীরে রং বদলাচ্ছে তার। সন্ধ্যার হালকা ঠান্ডা বাতাসের দোলে সাদা টিউলিপ আর বেলুনগুলো একসঙ্গে নেচে উঠেছে। প্রকৃতির এই সৌন্দর্য আর মানুষের আবেগ মিলেমিশে যেন এক পরিপূর্ণ চিত্রকল্প তৈরি করেছে তাদের সামনে। শুরু হচ্ছে এক নতুন অধ্যায়, প্রেম, বন্ধুত্ব আর অঙ্গীকারের মেলবন্ধন। এলিজা চুপ করে থাকে কিছুক্ষণ, তারপর ধীরে ধীরে বলে উঠছে, ইয়েস আই ডু। আই উইল বি ইয়োর ওয়াইফ মিস্টার মিলার। অ্যাশার উঠে দাঁড়ালো, এলিজার হাতে রিং পরিয়ে দিয়ে আকস্মিকভাবে খুব শক্ত করে জড়িয়ে ধরলো এলিজাকে। সাথে সাথে চারিদিকে শব্দ করে তাদের উপর কাগজের তৈরি রং বেরঙের পাপড়ি এসে পড়লো। তাঁবুর পেছন থেকে বেরিয়ে এলো অ্যারন, চার্লট, ব্রিয়ান, উডি আর অ্যাড্রিয়ান। এলিজার কিছুটা পেছনে দাঁড়িয়েছিল লুসিনা। সকলে একসঙ্গে মস্করা করে বলে উঠল, ইউ মে কিস দ্য ব্রাইড। এখনো বিয়ে হয়নি? অ্যাশার ব্যঙ্গ করে বলে ওদের উদ্দেশ্যে। অ্যাশারের কথা শেষ হতে না হতে এলিজা নিজে থেকে তার গাল চেপে অদরে অঝর ডুবালো। কয়েক মুহূর্ত স্তম্ভিত হয়ে রইল অ্যাশার। পারিপার্শ্বিক দিক বিবেচনা করে নিজেও আবেশে এলিজাকে আর প্রগাঢ় বাঁধনে আলিঙ্গন করলো। আর তাদের পাশ থেকে বাকিদের হই হুল্লোড় শব্দে ভারী হয়ে উঠল পরিবেশ। কিছু সময় ব্যবধানে নিজের কপালে এলিজার কপালে ঠেকিয়ে কয়েক দফা নিঃশ্বাস নিল অ্যাশার। কিছুক্ষণ থেমে এক অমায়িক হাসি দিয়ে এলিজার চোখে চোখ রেখে প্রগাঢ় চাউনিতে ফিসফিসিয়ে বলল, হ্যালো সুইটহার্ট, ওয়েলকাম টু ইয়োর হেলথ প্যারাডাইস। নিজেদের ঘরের বারান্দায় বসে এলিজা বই পড়ায় আর অ্যাশার ল্যাপটপে মনোযোগী হয়ে আছে। এরই মাঝে লুসিনা আর অ্যাড্রিয়ানের উপস্থিত টের পেয়ে চোখ না তুলে অ্যাশার বলে হচ্ছে, ভেনু রেডি? আপনি কি করে জানলেন আমরা এসেছি? এমনি, এখন বলে ফেলুন তো, ভেনু রেডি? হ্যাঁ, আপনি যেভাবে বলেছেন সেভাবেই ঠিক করেছি। অ্যাড্রিয়ানের আর অ্যাশারের কথার মাঝে লুসিনা হঠাৎ করে বলল, একটা ইনফরমেশন ছিল মিস্টার মিলার, যদি একটু বাহিরে আসতেন ভালো হতো। অ্যাশার, অ্যাড্রিয়ান আর লুসিনা তিনজনই ঘরের ভিতর চলে গেল। তারা চলে যেতে এলিজা নিজের ফোন হাতে নিল, যা অ্যাশারই তাকে কিনে দিয়েছে। কারণ নাম্বারে কল করে বলল, আমাকে বিয়ে করতে রাজি আছে। অপর পাশ থেকে পৌরুষালী এক কঞ্চ, কংগ্রেস, নাও ইউ আর ওয়ান স্টেপ অ্যাহেড। ফিরছো কবে? বলে উঠল। প্রশ্নের উত্তর না দিয়ে লাইন কেটে পুনরায় বইয়ের পাতায় মনোযোগী হয় এলিজা। অ্যাশার বরাবরের মতোই নিখুঁত পরিকল্পনার মানুষ। এলিজাকে বিয়ের কথা বলার পর থেকে অ্যাশার কাজে লাগিয়ে দিয়েছিল ব্রিয়ানকে।
ক্যাথেড্রালে সময় ঠিক করা থেকে শুরু করে প্যালেস আর ভেন্যু সিলেক্ট করার ভারী দায়িত্ব ছিল ব্রিয়ানের কাঁধে। অ্যারন, চার্লট ও লুসিনাকে দিয়েছিল প্রপোজাল প্ল্যানিংয়ের দায়িত্ব। এলিজার গাউন নির্বাচন থেকে শুরু করে পুরো ভেন্যুর সৌন্দর্য নিশ্চিত করা ছিল তাদের কাজ। সব কিছু প্ল্যান মাফিক এগোচ্ছে বিধায় সকলে কিছুটা শান্তি নিঃশ্বাস ফেলছে। বিয়ের ইনভাইটেশন কার্ড হাতে নিয়ে কয়েকবার তাতে চোখ বুলিয়ে নিল অ্যাশার। অ্যাশার নিজের হাতে বিয়ের দাওয়াতপত্র নকশা করেছে। সাদা কাগজের সোনালি প্রান্তের মাঝখানে লেখাটি দেখে মিষ্টি হাসি রেখা ফুটে উঠল অ্যাশারের মুখপানে। তার হাসি দেখে উজি বলল, স্যার এমন উদ্ভটের মতো হাসছেন কেন? সাথে সাথে অ্যাশারের চোয়াল শক্ত করে তার দিকে তাকাতে সে অন্যদিকে মুখ ফিরিয়ে নিল, যেন কিছুই হয়নি। অ্যারন হেসে বলল, With love and joy, Asher and Elijah request your presence on their wedding day. লাইনটা কিন্তু সুন্দর লিখেছিস অ্যাশ। কিন্তু লোকেশন লস অ্যাঞ্জেলস কেন মিস্টার মিলার? সহসা প্রশ্ন করলো অ্যাড্রিয়ান। তার প্রশ্নে অ্যাশার ছোট্ট করে উত্তর দিল, ওয়েডিং ব্যাঙ্কুইট ওখানেই হবে। তাহলে এখানে? এখানে কেবল ফ্রেন্ডস অ্যান্ড। কথাটা শেষ করে না অ্যাশার সেখানে থেমে যায়। তাকে চুপ থাকতে দেখে লুসিনা সকলকে তাড়া দিয়ে বলল, অ্যালিজা উঠে যাবে ঘুম থেকে। যতক্ষণ ঘুমায় ততক্ষণ সময় পর্যন্ত প্ল্যানিং করতে পারে। টাইম নষ্ট করো না তো। 4 দিন পর প্রার্থনারত নীরবতা ভেঙে গির্জার ঘণ্টার ধ্বনি বেজে উঠল। ভ্যানকুভারের একটি পুরনো ক্যাথেড্রাল গথিক স্থাপত্যের অনন্য নিদর্শন, যেখানে উঁচু খিলানের ছাদ আর রঙিন কাচের জানালাগুলো থেকে সূর্যের আলো নরম ছায়া ফেলে। হলঘরটি শ্বেতপদ্ম, লিলি আর সবুজ লতাপাতার সাজে সজ্জিত। প্রতিটি সারির বেঞ্চে রাখা ছোট্ট মোমবাতির আলো জ্বলজ্বল করছে। অ্যাশার ইতিমধ্যে সামনে দাঁড়িয়ে অপেক্ষা করছে। তার পরনে কালো রঙের ক্লাসিক টেলকোট, সাদা শার্ট আর লাল গোলাপের বোতাম হল তার চোখে দৃঢ়তা এবং ভালোবাসার প্রতিচ্ছবি। পাশে দাঁড়িয়ে অ্যারন আর ব্রিয়ান, যারা তার বেস্ট ম্যানের দায়িত্ব নিয়েছে। গির্জার দরজা ধীরে ধীরে খুলে গেল। কনে প্রবেশের সময় হয়েছে। এলিজা তার গ্রাউন আইভরি সিল্কের সূক্ষ্ম লেস আর মুক্তার কাজ করা তার দীর্ঘ ভেল ওড়নাটি পিছনে বয়ে চলেছে। মেঝেতে এক শুভ্র স্বর্গীয় আলোর রেখা তৈরি করে। তার হাতে ছিল সাদা গোলাপের তোড়া। এক মুহূর্তের জন্য সবাই নিঃশ্বাস আটকে তার দিকে তাকিয়ে রইল। পেছনে লুসিনা চার্লট তার ভেল ঠিক করে দিচ্ছিল, যেন প্রতিটি পদক্ষেপ সুষম হয়। এলিজা ধীরে ধীরে অ্যাশারের দিকে এগিয়ে যেতে লাগলো। তার প্রতিটি পায়ে রিদমিক সুর বাজছিল, যা অর্গান থেকে ভেসে আসছিল। কনিষ্ঠ প্রাদী হাসি মুখে তাদের অভ্যর্থনা জানিয়ে শুরু করলেন বিয়ের ধর্মীয় আচার। প্রাদী বললেন, আমরা এখানে একত্র হয়েছি অ্যাশার এবং লিজাকে পবিত্র বন্ধনে আবদ্ধ করার জন্য। বিয়ের শপথ পড়ার সময় চারপাশে পরিবেশ যেন আরো গভীর এবং পবিত্র হয়ে উঠল। অ্যাশার এলিজা হাতে হাত রেখে বলল, আমি তোমাকে প্রতিশ্রুতি দিচ্ছি, সুখে দুঃখে, ধনী গরিব, সুস্থতায় অসুস্থতায় তোমার পাশে থাকব। তুমি আমার হৃদয়ের অধিকারী এবং চিরকাল তাই থাকবে। তারপর এলিজা কিছুটা সময় নিয়ে নিজের মৃদু কণ্ঠে প্রতিশ্রুতি দিল, আমি তোমাকে প্রতিশ্রুতি দিচ্ছি, যে কোনো পরিস্থিতিতে তোমার পাশে থাকবো, তোমার সুখে হাসবো, তোমার দুঃখে কান্না ভাগ করে নিব। প্রাদী তাদের আংটি আদান প্রদানের সময় ঘনিয়ে আসতেই রিং রাখা ট্রে এগিয়ে দিলেন। অ্যাশার প্রথমে এলিজার অনামিকায় আংটি পরিয়ে বলল, এই আংটি তোমার প্রতি আমার অনন্ত ভালোবাসার প্রতীক। এলিজা একইভাবে অ্যাশারের হাতে আংটি পরিয়ে দিল। শেষে প্রাদী বললেন, আমি আপনাদের স্বামী এবং স্ত্রী হিসেবে ঘোষণা করছি। উই মে কিস দ্য ব্রাইড। অ্যাশার মৃদু হেসে এলিজার দিকে ঝুঁকল, আর সেই মুহূর্তে চারপাশে করতালিতে মুখরিত হয়ে উঠল। এলিজা চোখ বন্ধ করে আবেশে অ্যাশারের ঠোঁটে নরম ছোঁয়া গ্রহণ করল। এলিজার অধর হালকা কামড়ে ধরে অ্যাশার, নিজের পরনে গাউন চেপে ধরে এলিজা। এলিজাকে ছেড়ে দিয়ে এলিজার কানের কাছে বিকৃত হেসে অ্যাশার বলে, আমার সাথে জন্ম জন্মান্তরের জন্য বাধা পড়ে গেছো এলিজাবেথ,
আমি ইভান না যে তোমাকে ছেড়ে দেব। তুমি আমার, আর তোমার শরীর, রক্ত, মাংস, হাড়, তোমার যা আছে সব আমার। আর হ্যাঁ, এখনও যদি ওইসব ডিল নিয়ে পড়ে থাকো তাহলে বলবো ডিলের চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলো। এলিজাবেথ, আমার পোষা কবুতর তুমি, নিজের মতো উড়বে বাধাহীন, কিন্তু দিন শেষে আপন নীড়ে তোমায় ফিরতেই হবে। অদৃশ্য সুতায় বাঁধা পড়েছ তুমি। মুখের হাসি আরো চওড়া করে এলিজা বলে, জেনে গেছো সব? ইয়েস মাই প্রিন্সেস। তাহলে তো জানোই এলিজার পথে বাধা হওয়ার চেষ্টা যে করেছে সে মারা পড়েছে। এলিজার হাত অবধি কাঁপবে না। ইটস নট ওয়ার্নিং সুইটহার্ট, ইটস দ্য ফ্যাক্ট। ওহ এলিজা, এখনো সেই বাচ্চাটাই রয়ে গেছো। বললাম তো তুমি নিজের মতো উড়ো, তবে আমার কাছেই দিন শেষে ফিরতে হবে তোমায়। এলিজা আর অ্যাশারকে বিড়বিড় করতে কথা বলতে দেখে উইলিয়াম কিছুটা ব্যঙ্গ করে বলল, আরে কথা রাতেও বলতে পারবে, এখন চলো, আরো সারপ্রাইজ বাকি আছে তো। এতক্ষণে এলিজা চোখ দিয়ে আশেপাশে তাকাতে হকচকি উঠল। তার পরিবার প্রত্যেকটা সদস্য থেকে শুরু করে ঘনিষ্ঠ আত্মীয়রাও সবাই উপস্থিত, এমনকি আইল ধরে তার বাবাই তার হাত ধরে নিয়ে এসেছে। আবেগে চোখের পানি ছেড়ে দিয়ে বাবাকে জড়িয়ে ধরে এলিজা। সকলেই একে একে এলিজার সাথে মিষ্টি অভিনন্দন জানিয়ে বাইরে এসে জড়ো হলো। অতিথিদের হাতে ছিল ফুলের পাপড়ি। নবদম্পতি যখন গির্জা থেকে বেরিয়ে এলো, পাপড়ির ঝড় তাদের চারপাশে এক শুভ্র স্বপ্নময়তা তৈরি করলো। দূরে ঘণ্টাধ্বনি পাচ্ছিল, আর সামনে দাঁড়িয়ে ছিল একটি সাদা কার্টেজ যা নবদম্পতিকে নতুন জীবনের পথ নিয়ে যেতে প্রস্তুত। শীতল স্নিগ্ধ বিকেলের আকাশে সূর্য তখন অস্ত যাবার প্রস্তুতি নিচ্ছে। পাহাড়ের পাদদেশে এক অভিজাত প্রাসাদের সামনে ফুলের সুবাসে মাখা হাওয়ায় ঝুলন্ত লণ্ঠনের আলো ঝিকিমিকি করছে। এই দিনটি ছিল অ্যাশার আর এলিজার জীবনের সবচেয়ে বিশেষ দিন, তাদের বিয়ে। অ্যাশার বরাবরের মতন এমন এক আয়োজন করেছেন যা তার ভালোবাসা, যত্ন আর শৈল্পিক মনোভাবের সাক্ষী হয়ে থাকবে। অতিথিরা এসে পৌঁছেছে। লুসিনা, অ্যাড্রিয়ান, অ্যারন, চার্লট, ব্রিয়ান, উজি, এমনকি কিছু প্রতিবেশীও এসেছে। লুসিনা আর অ্যাড্রিয়ানের মা, বাবা, ভাই, বোন থেকে আরো অনেকে। সবাই ভ্যানুর সৌন্দর্য মুগ্ধ। প্রাসাদের মূল দরজার পেরিয়ে ভেতরে ঢুকতেই দেখা যায় এক বিস্তৃত হলরুম, যা মেঝেতে ছড়ানো সিল্কের কার্পেট, ছাদের বিশাল ঝাড়বাতিতে স্ফটিকের আলো খেলা করছে। প্রতিটি টেবিল সাজানো হয়েছে শ্বেত টিউলিপ আর সোনালি মোমবাতি দিয়ে। খাবারের আয়োজন এক কথায় রাজকীয়। 5 কোর্সের ডিনার, যেখানে স্থানীয় পানির তাজা সামুদ্রিক মাছ আর ফরাসি পেস্ট্রি পরিবেশন করা হচ্ছিল। গেস্টের মধ্যে অনেকেই বুফে উপভোগ করছিল। হলরুমের এক কোনায় মিউজিশিয়ান ট্রাম্পেট, ভায়োলিন আর পিয়ানোতে মন্ত্রমুগ্ধ সুর তুলছে। এলিজারা সকলে পেছনের দিক দিয়ে প্যালেসের ভেতরে প্রবেশ করেছে। ছোট্ট একটি আলাদা কক্ষে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের গ্রাউন্ডটিতে শেষবারের মতো চোখ বুলিয়ে নিল। তার গাউনের প্রত্যেকটি সূচিকর্ম যেন তার গল্প বলছে। প্রতিটি সোনালি ফুল আর মুক্তার কাজ ভালোবাসার প্রতীক। আর তার টায়রাটি মাথায় রাখার সময় লুসিনা হাসি মুখে বলল, তোমাকে সত্যি রাজকন্যার মতো লাগছে এলিজা। অ্যাড্রিয়ান, অ্যারন, চার্লট আর ব্রিয়ান অতিথিদের অভ্যর্থনা জানাতে ব্যস্ত হয়ে পড়েছে। ব্যস্ততার মাঝে চলছে তাদের খুনসুটি। চার্লট উডিকে গভীরভাবে দাঁড়িয়ে থাকতে দেখে বলল, উডি, তুমি এখানে দাঁড়াও, অতিথিদের সঙ্গে ছবি তোলার ব্যবস্থা করি। যদি তোমার মুখে একটু হাসি ফোটে। বাই দ্য ওয়ে, তুমি কি হাসতে জানো? না মানে তোমার জন্য কি হাসি ক্লাস নিতে হবে? উডি সহ সকলে হেসে ফেলল। উডি হাসতে হাসতে বলল, আমার তেরা বেঁকা হাসি দেখলে কেউ আমার সাথে ছবি তুলবে না। যখন বিয়ের অনুষ্ঠান শুরু হলো, সবাই গভীরভাবে মুগ্ধ। এলিজা যখন হলের ভেতর দিয়ে ধীরে ধীরে হাঁটতে শুরু করলো, তার দীর্ঘ ভেলের উপর ঝাড়বাতির আলোক রশ্মি পড়ে এক স্বর্গীয় দৃশ্যের সৃষ্টি করলো। অ্যাশার তখন দাঁড়িয়ে, তার চোখ এক গভীর প্রশান্তি। এই দিনটি তার প্রতিটি স্বপ্নকে বাস্তব রূপ দিয়েছে। লুসিনা, অ্যাড্রিয়ান, অ্যারন, চার্লট, ব্রিয়ান আর উডি তখন করতালিতে ফেটে পড়ল। চারপাশের আলো, ফুল, সঙ্গীত আর মানুষের উচ্ছ্বাস মিলিয়ে সেই মুহূর্ত যেন চিরকালীন হয়ে উঠল। ডিনার শেষে উডি অ্যাশারের উদ্দেশ্যে বলল,
স্যার আজকে আপনারা ড্রাইভ করে বাড়ি চলে যান। কেন? ছোট্ট শব্দের প্রয়োগে প্রশ্ন করে অ্যাশার। কারণ আমরা ব্যাচেলার পার্টি করব। বিদ্রুপ করে উত্তর করে অ্যারন। আচ্ছা, আমরা তাহলে বাড়ি যাচ্ছি। হ্যাভ এ লং নাইট ইউ টু। তোর বদমাইশি কমবে না? ভুল কি বলেছি? বাড়ি যা আগে, দেখবি রাত আসলেই অনেক বড়। চোখ টিপলো অ্যারন। এলিজার হাত ধরে গাড়িতে গিয়ে বসলো অ্যাশার। এলিজা সিট বেল্ট লাগাতে নিলে বলল, এলিজাবেথ, বলো। আমার কাছে আসো। কেন? এলিজার প্রশ্নের জবাব না দিয়ে তার দিকে এগিয়ে গেল সে। এলিজার কোমর নিজের হাতে পেঁচিয়ে ধরে পড়ল। আসবে নাকি না? বিরক্তি নিয়ে এলিজা বলল, কোথায় আসবো? আমার কোলে এসে বসো এলিজাবেথ। আই ওয়ান্ট টু হাগ ইউ। অ্যাশ, আমি এমন ভারী গাউন নিয়ে কিভাবে তোমার কাছে যাব বলো তো? তাহলে খুলে ফেলো। মানে? চুকি উঠে এলিজা। মানে আবার কি? খুলে ফেলো গাউন। এখানে তো আমিই আছি, তাই না? কেউ তো দেখছে না। তোমার আর আমার মাঝে যেই আসার চেষ্টা। ননসেন্স কথা বলো না তো, বাড়ি যাই চলো। তুমি এত অধৈর্য তুমি এলিজাবেথ? বাঁকা হাসে অ্যাশার। এলিজা কিছুটা বোকাপনি চায়। সে বোঝাতে চাইলো কি, আর অ্যাশার বুঝলোটা কি? সে তো কেবল একটু রেস্ট নেওয়ার জন্য বাড়ি ফিরতে চাইছে। বাড়ি ফিরে এলিজা তার পিয়ানোর দিকে হাঁটা দিল। শরীরে লেপ্টে থাকা ভারী গাউনটা দু হাতে ধরে পিয়ানোর সামনে থাকা টুলটাতে বসলো সে। পিয়ানোর নোটগুলো চেপে আলতো সুর তুলল সে। অ্যাশার কিছু সময় ঠায় দাঁড়িয়ে এলিজাকে দেখতে লাগলো। অতঃপর ধীরে ধীরে এগিয়ে গিয়ে এলিজার ঠিক পেছন বরাবর দাঁড়ালো। হালকা ঝুঁকে এলিজার হাতের উপর হাত রেখে বলল, লেটস প্লে ডাই উইথ স্মাইল। পিয়ানো বাজাতে পারো? অবাক হয় এলিজা। মিউজিক্যাল নোট শিখেছিলাম। দুজনে মিলে গানটার প্রথম কিছু সুর তোলার পর অ্যাশার সোজা হয়ে দাঁড়ালো। কিছুটা নরম স্বরে বলল, চলো ফ্রেশ হবে। চলো। দোতলার ঘরে এসে সিঁড়ির কাছে দাঁড়িয়ে বলল এলিজা। অ্যাশার তাকে দাঁড়িয়ে পড়তে দেখে বলল, কি হলো? আমাদের রুম কি ফার্স্ট নাইটের জন্য ডেকোরেট করা? কেন? করা থাকলে কি তুমি খুশি হতে? বাঁকা হেসে এলিজাকে সূক্ষ্ম খোঁচা দিয়ে বলে সে। এলিজা তা বুঝলেও কোনো প্রতি উত্তর করে না। সোজা হাঁটা দেয় রুমের দিকে। দরজা ঠেলে ভেতরে ঢুকতেই পুরো ঘর জুড়ে অন্ধকারের রাজত্ব দেখতে পায়। সুইচ চেপে লাইট জ্বালাতে সব কিছু স্বাভাবিক দেখে হাঁপ ছেড়ে এলিজা। আয়নার সামনে গিয়ে কয়েকবার পরনের গাউনের পেছনে চেইনটা খোলার চেষ্টা চালায়, তবে ব্যর্থ হয় সে। আয়নার সামনে এলিজাকে ঠায় দাঁড়িয়ে থাকতে দেখে অ্যাশার বিছানা ছেড়ে এগিয়ে এসে জিজ্ঞেস করল, কি হয়েছে? নতুন বউয়ের গাউনটা যে খুলে দিতে হয় সেটা কি তুমি জানো না? চোখ বাঁকিয়ে তাচ্ছিল্য করে উত্তর দেয় এলিজা। তার চোখে মুখে একটা বিরক্তি ফুটে উঠেছে। অ্যাশার মুচকি এসে বলে, আমি তো ভেবেছি প্রিন্সেস এলিজাবেথের কারোর সাহায্য দরকার হয় না। এলিজা গভীর সুরে বলল, চুপ করবে তুমি? সব সময় মজা করো আমার সাথে। তুমি জানো গাউনটা কত টাইট? আচ্ছা যাই হোক, চেন খুলে দাও, আমার বিরক্ত লাগছে। অ্যাশার আলতো হাতে এলিজার গাউনের চেন খুলে দিয়ে নরম স্বরে বলল, আচ্ছা তুমি এত হট কেন বলো তো? তোমার কথার ধরন এত বাজে কেন? এসব কি যা তা বলতে থাকো সব সময়। আমি যা তা তোমাকে বলবো না তো কি ইভানকে গিয়ে বলবো? সব সময় ইভানকে মাঝে টানবে না বলে দিলাম। দেখেছো এক্স হাজবেন্ডের জন্য ভালোবাসা উপচে পড়ছে। একদমই না। আসলে আমার হাজব্যান্ড ওই ইভানের নামটা আমার চেয়ে বেশি নেয়, তাই সন্দেহ হচ্ছে। আবার রোম্যান্স হয়ে গেল না তো? 1 মাস তো ওখানেই ছিল। অ্যাশারকে উত্তক্ত করার উদ্দেশ্যে বাঁকা হেসে বলল এলিজা। এলিজা, ওয়েট ফর মি, আই উইল বি ব্যাক ইন এ জিফি অ্যান্ড দেন আই উইল শো ইউ হোয়াট টার্নস মি অন। এলিজা আবারও বাঁকা হাসি দিয়ে প্রতিফলন দেখলো অ্যাশার। ছায়া ততক্ষণে আয়নার থেকে হারিয়ে গেছে, কিন্তু তার কণ্ঠ যেন এলিজার মনে অনুরণ তুলল। এত কিছুর মাঝেও এলিজার মনে একটাই প্রশ্নের ঝড় তুলতে লাগলো। সে কি অ্যাশারের প্রেমে পড়ে গেল, নাকি মোহে জড়িয়ে গেল, নাকি এটা আসলেই ভালোবাসা? অ্যাশারের আদেশ মোতাবেক ঘরে বসে ফোন স্ক্রল করছিল এলিজা। হঠাৎই অ্যাশার অন্তত হয়ে এসে মুহূর্তেই ব্যয় না করে এলিজাকে কোলে তুলে নেয়। বিনা বাক্য প্রয়োগে
হাঁটা দেয় বাহিরের দিকে। অ্যাশারের বর্তমান রুমে দরজার সামনে এসে বড় করে শ্বাস নেয় অ্যাশার। এলিজাকে কোল থেকে নামিয়ে এক হাত বাড়িয়ে দরজা খুলে সে আরেক হাতে এলিজার পিছে রেখে তাকে ছেলে দেয় ভিতরে। সমস্ত ঘরটি ছিল একান্ত নির্জনতার একটি আশ্রয়স্থল। কেবলমাত্র পাশে রাখা ল্যাম্পের নরম সোনালি আলোয় আলোকিত। বাতাসে ভেসে বেড়াচ্ছিল জুই আর চন্দন গন্ধ, মিশে যাচ্ছিল তাদের ভাগাভাগি শ্বাসের উষ্ণতার সাথে। অ্যাশারের ঘরের বিশাল বিছানায় ছড়ানো ছিল নরম সিল্কের চাদর। রেশমি চাদরগুলো এলিজার উন্মুক্ত ত্বকে শীতল স্পর্শ ছড়াচ্ছিল, কেননা সেই অ্যাশারের উন্মুক্ত বক্ষ তাকে আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছে। বিছানার সাথে তার অনাবৃত দেহ কালো চুলের ঝলে ঘেরা। বাইরের পৃথিবী যেন অস্তিত্ব হারিয়ে ফেলেছিল। কেবল তারাই ছিল এক অনন্ত অনুভূতির মাঝে। আজকে অ্যাশার তার উপর ঝুঁকে এক হাত দিয়ে ভর দিয়ে আর অন্য হাতে তার গালে মৃদু দাগ এঁকে দিতে থাকে। তার স্পর্শ ছিল হালকা, যেন একটু বেশি চাপ দিলে এলিজা হারিয়ে যাবে। তার ঝড়ের মতো ধূসর চোখ, যা সাধারণ তীক্ষ্ণ আর গোপনীয়তায় আচ্ছাদিত থাকতো, এই মুহূর্তে তা নমনীয়তা ধারণ করেছে, যেন কিছু অনুচ্চারিত অনুভূতি তাদের গভীরতায় লুকোনো। অ্যাশার তার তর্জনী দিয়ে এলিজার নিচের অধরে হালকা ছুঁয়ে দিল। কিছুক্ষণ থেমে এসে আবারও ঝুঁকলো। তার শ্বাসের উষ্ণতা এলিজার মুখে অনুভূত হলো। তুমি এত চুপ কেন? এতক্ষণ তো প্রচুর কথা বলছিলে। সে ফিসফিস করলো এলিজার কানে। তার কণ্ঠ গভীর আর শিরশিরে, যা এলিজার মেরুদণ্ডে শিহরণ পাঠালো। এলিজা তার ঠোঁটে সামান্য বাঁকালো। তার দৃষ্টি স্থির ছিল অ্যাশারের উপর। কি বলবো? সে মৃদু হাসি দিয়ে বলল, তার কণ্ঠ নরম কিন্তু দৃঢ়। অ্যাশারের ঠোঁটে হালকা এক ছায়া হাসি ফুটে উঠল। আই এম টেকিং মাই টাইম। তার কণ্ঠে হাস্যরস থাকলো, তাতে গভীরতার একটি ছাপ ছিল। হালকা থেমে আবারও বলে উঠল, কারণ আমি প্রতিটি মুহূর্ত মনে রাখতে চাই। এলিজার তরফ থেকে উত্তর শোনার অপেক্ষা না করে সে তার ঠোঁট নামিয়ে আনলো। এলিজার অধরে ধরা দিল এক চুমু, যা ধীরে আর সচেতন ছিল, যেন কোনো গান যা ধীরে ধীরে একটি অবিস্মরণীয় সুরে পৌঁছানোর প্রতিশ্রুতি দেয়। তার উষ্ণ আর দৃঢ়তা মেশানো অধর চেপে ধরল এলিজার অধরে, যা তার অধরের সঙ্গে নিখুঁতভাবে মিলে যাচ্ছিল। কোনো দ্বিধার জায়গা পর্যন্ত অবশিষ্ট রইল না। এলিজা একইভাবে প্রতিক্রিয়া জানালো। তার হাত অ্যাশারের বাহু বেয়ে উঠে গিয়ে তার কাঁধে স্থির হলো। আঙুলগুলো আর তার শার্টের কোনা জড়িয়ে ধরল। তাদের মধ্যকার উষ্ণ আলিঙ্গন আরো গভীর হলো। অ্যাশারের রসনা এলিজার রসনাকে ছুলো এমন এক সংবেদনশীলতায়, যা এলিজার পায়ের আঙুলি পর্যন্ত শিহরণে পৌঁছে দিল। এলিজা স্বতঃস্ফূর্তভাবে তার দিকে বাঁকা হলো। রেশমি চাদরগুলো তার নড়াচড়ায় মৃদু মুচড়ে গেল। অ্যাশারের হাত ধীরে ধীরে তার কোমরে নামল। তার আঙুলের মৃদু চাপ তাকে স্থির রাখলো, যদিও এলিজা অনুভব করছিল তার স্পর্শে যেন সে গলে যাচ্ছে। অ্যাশার তার ঠোঁট সরিয়ে নিঃশ্বাস মেলালো আর তার কপাল এলিজার কপালে ঠেকালো। ইউ আর ড্রাইভিং মি ক্রেজি এলিজাবেথ, তুমি কি তা জানো? সে ফিসফিস করে বলল, তার কণ্ঠ আবেগে ভারী। কিছুটা থেমে আবারও শ্বাস নিয়ে বলল। এলিজার নিঃশ্বাস থেমে গেল, কিন্তু সে হাসল। তার হাত অ্যাশারের মুখ ছুঁয়ে থাকলো। সে মৃদু হাসি দিয়ে বলল, ইউ আর নাও ইভেন মিস্টার মিলার। আমরা এখন এক। তার কণ্ঠ হালকা হলেও তার চোখে তার অনুভূতির গভীরতা প্রকাশ করছিল। অ্যাশার আর কোনো কথা বলল না। তার ঠোঁট এলিজার ঘাড়ে নামলো, এরপর এক চুমু বসালো, প্রতিটি আবেগের চেয়ে ধীর আর চিন্তাশীল। তার দাঁত হালকা করে এলিজার কলার বোন ছিল। এলিজার ঠোঁট থেকে একটি নরম হাফধ্বনি বের করে নিয়ে তার দন্তদ্বারের জায়গাটিতে শান্ত করল। তার নাম এলিজার ঠোঁট থেকে ফিসফিস করে বের হলো আর সে থামল। তার ঠোঁট এলিজার ত্বকে ঘেঁষা। আবার বলো। সে মৃদু নির্দেশ করল। তার কণ্ঠে ছিল আদেশ আর অনুরোধের মিশ্রণ। এলিজা কাপা কণ্ঠে ভরা নিঃশ্বাসে বলল, অ্যাশার।
তার নাম এলিজার ঠোঁট থেকে বেরোনো অ্যাশারকে বিধ্বস্ত করলো। সে নড়ল, তার ভার এলিজার উপর বাড়ল। সে হাত নামিয়ে এলিজার উরু চেপে ধরল, তার ত্বকের উপর দিয়ে তার হাতের উত্তাপে আগুনের রেখা টেনে নিয়ে গেল। এলিজা তার দু হাতের আঙুল অ্যাশারের চুলে ছোঁয়ালো। হঠাৎ করেই শক্ত করে চেপে ধরল অ্যাশারের ছাই রঙা চুলগুলো। যখন অ্যাশারের ঠোঁট তার ত্বকে আরো গভীরে অনুসন্ধান চালাতে শুরু করলো, তার স্পর্শ আরো দৃঢ় করে আর দাবিদার হয়ে উঠল। তার নিঃশ্বাস মিলেমিশে গেল, তাদের কায়া একত্রে এমন এক ছন্দে চলতে লাগলো যা ছিল স্বাভাবিক, আদিম, তবুও অত্যন্ত ব্যক্তিগত। প্রতিটি স্পর্শ, প্রতিটি চুম্বন ছিল শব্দহীন এক কথোপকথন, একটি নীরব বিনিময় প্রতিশ্রুতি আর কামনার। সময় তাদের চারপাশে প্রসারিত এবং সুকুঞ্চিত হয়ে গেল। পৃথিবীর সীমানা তাদের ভাগ করা স্থানটিতে সুকুঞ্চিত হয়ে রইল। অ্যাশার তার মাথা তুলে এলিজার দিকে তাকালো। তার চোখ গভীর আবেগে কালো হয়ে উঠেছিল। শরীরের সাথে তাল মিলিয়ে কম্পনরত গলায় সে এলিজাকে উদ্দেশ্য করে বলল, তুমি আমার এলিজাবেথ, শুধু আমার। ভুলে যাও ডিলের কথা। আমি তোমাকে ছাড়ছি না, কখনোই না। তুমি চাইলেও না। তুমি আমাকে ছেড়ে যেতে চাইলে তোমাকে খুন করে হলেও নিজের কাছে রেখে দেবো এলিজাবেথ। আই লাভ ইউ ফ্রম মাই টিনেজ। আমার প্রথম ভালোবাসা কেবল আমার। এলিজা তার মুখে দুই পাশে হাত রেখে তার গালের হাড়ের উপর আঙুল ছুঁয়ে দিল। আমি তোমার না, কখনো না, তবে তুমি আমার অ্যাশার। সে দৃঢ় কণ্ঠে বলল, তোমাকে আমার হতেই হবে এলিজাবেথ, আর তা আমি নিশ্চিত করব। লেটস সি। সে ইউ লাভ মি। কিছুটা রুড়ো গলায় আদেশ করলো অ্যাশার। কি পাবো বললে? কিছুটা বাঁকা হেসে উল্টো প্রশ্ন করলো এলিজা। ধরে নাও যা চাচ্ছ তার কয়েক গুণ বেশি কিছু পাবে। ট্রাইং টু সিডিউস মি অ্যাশ? মুচকি হাসলো এলিজা। ইয়েস, দিস টাইম অ্যাশার মিলার ইজ অনলি বিলংস টু হিজ প্রিন্সেস। অ্যাশার ইজ ইন ইয়োর ফিট এলিজাবেথ। লেট হিম ইন এলিজাবেথ, লেট হিম ইন প্লিজ। অস্থির হয়ে উঠলো অ্যাশার। এলিজার মুখের হাসি চওড়া করে উত্তর করল, আই লাভ কি? টু টিজ ইউ। ও ফাকিং গড, এলিজা ডোন্ট টেস্ট মি। আদারওয়াইজ কালকে বড় হেডলাইন হবে অ্যাশার মিলার তার সদ্য বিবাহিত স্ত্রীকে মেরে ফেলেছে, অ্যান্ড অফকোর্স বাই ফাকিং হার। ছি অ্যাশার, কি বলছো এসব? তোমার মুখে আসলেই কোনো কথা আটকায় না, ঠোঁটকাটা স্বভাব। তোমারটাও কেটে দেই। শাট আপ। সেই মাই নেম এলিজাবেথ। নো প্লিজ মাই সুইটহার্ট। অ্যাশ। অ্যাশার আর কোনো কিছু তোয়াক্কা করলো না। দুজনেই ডুব দিল ভালোবাসার গভীর এক খাদে। নিজেদের ব্যক্তিগত মুহূর্তের সাক্ষী হতে আর শব্দগুলো তাদের মাঝে একটি অঙ্গীকার হয়ে ঝুলে থাকলো। একটি মুহূর্তকে সিল করে দিল তারা, যা কোনোদিনও ভুলতে পারবে না তাদের প্রথম রাতের মুহূর্ত। হালকা শীতল বাতাস ঝরানো সকাল, যা শীতের আগমনী বার্তা দিয়ে যাচ্ছে। রেশমের বিছানায় লোমস ব্ল্যাঙ্কেটের আদলে জড়িয়ে আছে দুটো অনাবৃত দেহ। সকালের মিষ্টি রোদের আলো কাছ ভেদ করে বিছানা এসে পড়েছে। রোদের কোমল আলো এলিজার চোখে মুখে পড়তে তার ঘুম ভেঙে যায়। চোখ খুলতেই সে পাশে শুয়ে থাকা অ্যাশারের দিকে তাকায়। তার মুখে এক প্রশান্তি মেশানো মুচকি হাসি ফুটে ওঠে। ধীরে ধীরে সে বলে, গুড লাক কমরেড, ইউ হ্যাভ এ লং রোড। বিছানা ছেড়ে নেমে ওয়ার্ড্রোব থেকে মখমলের একটি নরম ফ্রক গায়ে জড়িয়ে নেয়। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের প্রতিবিম্বের দিকে তাকায়, কিন্তু হঠাৎ করে তার দৃষ্টি থমকে যায়। তার গর্দানে জলজল করছে অ্যাশারদের ছোট ছোট চিহ্ন, অধিকার আর ভালোবাসার মিশ্রণে গড়া গভীর আবেগের ছাপ। সে হাত দিয়ে চিহ্নগুলোর উপর আলতো করে বুলিয়ে যায়। সে যেন স্পর্শের মধ্য দিয়েই সেই মুহূর্তগুলোকে আবার অনুভব করতে চায়। এক অজানা ভাবনা তার মনে উকি দেয়, আর চোখে মুখে লজ্জা আর ভালোবাসার মিশ্রণ খেলা করে। কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থেকে সে ফিরে আসে বিছানার কাছে। অ্যাশারের দিকে কিছুক্ষণ তাকিয়ে তার মুখের প্রশান্ত ঘুমের দিকে এক দৃষ্টিতে চেয়ে থাকে। তারপর আস্তে করে তাকে ডাকে, অ্যাশ, অ্যাশ, ওয়েক আপ, ইউ হ্যাভ টু টেক দ্য ফ্লাইট। আড়মোড়া ভেঙে অস্পষ্ট দৃষ্টিতে এলিজার দিকে তাকায় অ্যাশার। বিনিময় মুচকি হেসে বলে, উঠছি। কথাটা শেষ করে পুনরায় বালিশে মুখ গুজে নেয় সে।
সকালের উজ্জ্বল আলো ঘরের ভিতর উকি দিচ্ছে। এলিজা স্নান সেরে ফ্রেশ হয়ে নাস্তার জন্য নিচে নামলো। রান্নাঘরে ঢুকতে অ্যাশারের মায়ের সঙ্গে তার দেখা হলো। সদ্য বিবাহিত এই দম্পতির সাথে গত রাতে ডিনারের সময় দুই পরিবারের সকলের পরিচয় হয়েছিল। অ্যাশারের মা মিসেস মিলার সকালের কাজকর্মে ব্যস্ত। এলিজা মিষ্টি হাসি দিয়ে অভ্যর্থনা জানিয়ে বলল। গুড মর্নিং মম। মিসেস মিলারও উষ্ণ হাসি দিয়ে উত্তর দিলেন, গুড মর্নিং এলিজা, ঘুম ভালো হয়েছে? হ্যাঁ খুব ভালো, কিন্তু সবাই কোথায়? ফ্লাইট মিস হয়ে যাবে না তো? মিসেস মিলার কিছুটা হেসে বললেন, ফ্ল্যাট শিফট করা হয়েছে, এখন রাতে রওনা হবে। অ্যাশ কোথায়? এলিজা তার ঠোঁটে এক চিলতে হাসি নিয়ে বলল, ঘুমাচ্ছে মম। সবাই বেশ ক্লান্ত। এলিজা কি বলবে তা ভেবে না পেয়ে জিজ্ঞেস করলো, মিসেস চার্লট, লুসিনা আর বাকিরা কোথায়? মিসেস মিলার উত্তর দিলেন, ওরা লুসিনা আর অ্যাডউইনের বাড়িতে ছিল, তবে অ্যারোর ফোন করে জানিয়েছে ওরা এখানেই আসছে। এরপর এলিজা মায়ের কাজে হাত লাগানোর প্রস্তাব দিয়ে বলল, মম আপনি একা ব্রেকফাস্ট কেন বানাচ্ছেন? আমাকে একটু সাহায্য করতে দিন। মিসেস মিলার হেসে বললেন, না এলিজা, যখন তোমার সাহায্যের দরকার হবে আমি নিজেই বলবো। তুমি নিশ্চয়ই শুনেছ আমি নিজের কাজ নিজে করতে পছন্দ করি। এলিজা সম্মতিসূচক মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ অ্যারন বলেছে। তাহলে তুমি বরং এশারকে ঘুম থেকে তুলো, ওরও কিছু খাওয়ার দরকার। এলিজা হেসে সেখান থেকে উঠে সিঁড়িতে পা রাখতে মিসেস মিলার পুনরায় তাকে ডাকলেন, এলিজা। হ্যাঁ। তুমি কি একটু তোমার মাকে ডেকে আনতে পারবে? শিওর মম, কিন্তু মা কোন রুমে আছেন? দোতলায় অ্যাডউইনের রুমেই মনে হয়, ব্রিনিয়ান বলছিল কালকে ওখানেই আসেন হয়তো। ঠিক আছে। পাশাপাশি ঘর অ্যারন আর অ্যাশারের, তবে এলিজা আর অ্যাশারের গতরাতে নিজেদের পাশের আরও একটি ঘরেই ছিল, যা অ্যারনের ঘরের ঠিক উল্টো পাশে। এলিজা প্রথমে নিজের মায়ের ঘরের সামনে গিয়ে দাঁড়ালো। তার মনে এক প্রকারের ঝড় বইছে। এত গা ঢাকা দিয়ে থাকার ব্যাপারটা তাকে কুড়ে খাচ্ছে। অনেক চিন্তা ভাবনার পরে নক করতেই অপর পাশ থেকে উত্তর আসলো, ভেতরে আসো প্রিন্সেস। বাবার গলার আওয়াজে অসহায়দের মতো আরো কিছুক্ষণ দাঁড়িয়ে রইল এলিজা। অতঃপর নিজেকে শক্ত করে ভেতরে ঢুকে চট জলদি বলল, মিসেস মিলার তোমাকে ডাকছে মা, গিয়ে দেখো কেন। কথাটা বলে আর দাঁড়ায় না সে, দ্রুত পায়ে ঘর থেকে বেরিয়ে নিজের ঘরে হাঁটা দেয়। দরজা খুলে ভেতরে গিয়ে অ্যাশাকে সে আগের মতো বালিশে মুখ গুজে ঘুমিয়ে থাকা অবস্থায় পায়। আলতো পায়ে হেঁটে গিয়ে অ্যাশারের শয্যার পাশে দাঁড়াইছে। হাচমকা কিছু একটা ভেবে তার ভেজা চুলগুলো ঝাড়তে পানিগুলো গিয়ে পড়ে অ্যাশারের চোখে মুখে। পড়কে যায় অ্যাশার আর খিলখিল করে হেসে ওঠে এলিজা। এলিজাকে হাসতে দেখে অ্যাশার তার বলিষ্ঠ হাতে এলিজার কোমর চেপে হ্যাঁচকা টানে নিজের কাছে নিয়ে আসে। এলিজার গালে হাত রেখে বলে, এখন থেকে সকালে স্নান করার কারণ পেয়ে গেলে। দেখেছো এলিজাবেথ, আমি কত চিন্তা করি তোমার। আগে উত্তর ছিল না, তাই তুমি বিব্রত হতে। এখন থেকে জিজ্ঞাসা করলে বলবে অ্যাশার আমাকে। অ্যাশারের কথা শেষ হওয়ার আগে তার মুখ চেপে ধরে এলিজা, চোখ রাঙিয়ে বলে, একদম চুপ। তোমার এসব আজে বাজে কথাবার্তা আমার মোটেও ভালো লাগে না। জলদি উঠে ফ্রেশ হও। ঠিক আছে। স্যার ফ্রেশ হয়ে আসলে এলিজা বলে, মম ওয়েট করছে তোমার জন্য। আমার মম? হ্যাঁ, আর শোনো। বলো। হোয়ার ইজ হি? এতেই আছে, ফিরে গিয়ে ওর সাথে তোমার সাক্ষাৎ করাবো। ডোন্ট ওয়ারি। আমি যদি ওকে মেরে ফেলি তুমি মাইন্ড করবে? ওয়াও, দ্যাটস লাইক এ ট্রু কুইন। আমি জানতাম এলিজা, তুমি যতই ভালো সাজো না কেন, পেছনে তোমার খুব ভয়ঙ্কর রূপ আছে, আমার চেয়েও খারাপ। তোমার মতোই বলতে পারো মাই বিলাভড। তুমিও কম কিছু না। ইভানের অ্যাক্সিডেন্ট তুমি করিয়েছো কি? না, আমার প্ল্যান ছিল অন্য। তুমিই সব ভেস্তে দিয়েছো অ্যাশ। আচ্ছা, আই এম সরি। বাই দ্য ওয়ে, রোজকে রেপ ইভান করেছে, এটা তুমি কিভাবে শিওর? ওর ডেড বডি ইভানের ফ্ল্যাটে আছে। মানে কি বলছো এসব? রোজের কথা রেচেল জানতো বলেই সেদিন ও বিয়ে থেকে পালিয়েছিল। সবটা কেমন ঘেটে যাচ্ছে তো। অ্যাশারের কথা শেষ হওয়ার আগেই ঘরে এসে ঢুকলো অ্যাস্থার আর মিলারদের সব উত্তরসূরি আর লুসিনা, অ্যাড্রিয়ান, ব্রিয়ান আর উজে। অ্যারন হাস্যরস করে বলল, তোমরা রোমান্স করছিলে নাকি? নক করতে ভুলে গেছিলাম। অ্যাশার মুখ শক্ত করে উত্তর করল, না, নেক্সট মুভ নিয়ে কথা বলছিলাম। ডিয়ানা এগিয়ে এসে ক্রিস্টিনাকে বলল, ক্রিস্টি যাও, লাগেজ গুছিয়ে ফেলে তো।
অ্যাশার এলিজা। কৃষ্ণা মাথা নেড়ে রুম থেকে বেরোতেই সকলে যার যার মতো জায়গা নিয়ে বসে পড়ল। অ্যাশার খাটে বসেই বলল, এলিজা বলছে রোজ নামের ওই মেয়েটার লাশ নাকি ইভানের বাড়িতেই। অ্যারন উত্তর করল, হ্যাঁ, প্রিজার্ভ করা। শেষ ছবি তুলে আমাকে পাঠিয়েছিল, ছবিটা ল্যাপটপে। তুই কি করে বুঝলি এটা রোজ? প্রিজার্ভ করলেও চেহারা ভালো মতো বোঝার কথা না। চেহারা না ব্রো, পেডেন্ট, রোজের গলার পেডেন্ট। অ্যারনের কথা শেষ হতে আর্থার বলল, আমার কাছে একটা নিউজ আছে যে রোজ রিচার্ড লিয়ামের বিয়ে ছিল, আর রিচার্ড আর রোজের একটা অবৈধ সন্তানও ছিল। ওই মেয়েটাকেও নাকি ইভান মেরে ফেলেছে বছরখানেক আগে। এটা তুই কোথা থেকে জানলি? এলিজা অবাক হয়ে তাকায় আর্থারের দিকে। পরিপ্রেক্ষিতে জেইড বলে, ট্রেসার সেক্রেটারি খবরটা পেয়েছে। ট্রেসা বলো। হ্যাঁ, বাট এটা জাস্ট সাসপেন্স। আমার অফিসের ফাইলটা আছে, এলেতে ফেলে আমি বাড়িতে ফাইলটা নিয়ে আসবো। মাথা নাড়িয়ে সায় জানায় এলিজা। উইলিয়াম উঠে দাঁড়িয়ে বলে, ডিয়ানা আর আমার প্ল্যান ছিল ইভানের ক্যারিয়ার শেষ করা, তবে কিভাবে তোরা সবাই জড়িয়ে গেলি বুঝলাম না। তবে আজ অব্দি এতগুলো মেয়ের জীবন নষ্ট করার শাস্তি ইভানকে পেতেই হবে। আমার প্রিয় বান্ধবী লিনাবেসকে ইভান বন্ধুদের সাথে মিলে গ্যাংরেপ করেছিল। ওর অনেক ইচ্ছে ছিল ফিল্মে ডেবিউট করা, কিন্তু ওর এই ইচ্ছেটাকে হাতিয়ার করে। আর কথা বলে না ডিয়ানা। সকলেই চুপ থাকলে লুসিনা বলে উঠছে, ইভান ছেলেটাকে খারাপ ভাবতাম, তবে কাল যা জেনেছি এরপর ওকে নিকৃষ্ট মনে হচ্ছে। সব কেমন গরমিল হচ্ছে। ছোট্ট করেই বলে অ্যাড্রিয়ান। অ্যাশার বাঁকা হেসে বলে, সবই খোলাসা হবে ডক্টর আলবার্ট। আমাদের সাথে এতে চলুন। তা তো যাবই, আমাদের ওয়েডিং গালাতে জয়েন করতে হবে তো। মুচকি হাসি লুসিনা। সবই তো বুঝলাম, কিন্তু এশার কি করে জানলো তোর প্ল্যান? উইলিয়ামের প্রশ্ন শুনে আলতো হাসলো অ্যাশার। মাথা নাড়িয়ে বলল, সেটা আমি বলবো। উইলিয়াম কিছুটা অবাক হয়ে তাকিয়ে অ্যাশারের দিকে কয়েক সেকেন্ডের ব্যবধানে উত্তর করে, বলো। উইলিয়ামের অনুমতি পেতেই মুখে হাসি আরো চওড়া করে অ্যাশার বলে, এলিজাবেথ নিজেকে অনেক চালাক মনে করে, আসলে সে চালাক, কিন্তু ওর পারিপার্শ্বিক অবস্থা বিচার করার জ্ঞান খুবই কম। হিয়ালি না করে ঠিক করে বলো না। বিরক্ত হয়ে বলে জিয়ানা। তার প্রতিক্রিয়া অ্যাশার আবার ইচ্ছু হাসে। এলিজার হাত ধরে নিজের কাছে এনে বলে, কখনো শুনেছেন বাঘের খাঁচায় থেকে বাঘকে টেক্কা দিতে? কেউ প্রত্যুত্তর করল না, কেবল এক দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। সকলে সন্ধিহান দৃষ্টিতে অ্যাশার খুব খুশি হয়, উৎফুল্লতা প্রকাশ করে বলে, এলিজা একজন প্রোগ্রামারের ঘরে বসে সিক্রেটলি কারোর সাথে কমিউনিকেট করত। ও ভেবেছিল আমি ধরতে পারবো না, তবে ধরা সে প্রথম দিনই খেয়েছে। যেদিন হসপিটাল থেকে বাড়ি ফেরার পর লুসিনা বারবার বলছিল এলিজার ফোন সে এলিজার হাতে দিয়েছিল, কিন্তু এলিজা বারংবার তা নাকচ করে যাচ্ছিল। কি সুইটহার্ট, মনে পড়ে কিছু? কিছুটা সময় থেমে আবারও বললাম, লুসিনা একজন ডাক্তার, ওর মেমোরাইজেশন সাধারণ মানুষের চেয়ে বেশি, আর যারা কাজ করে বা ব্রেইনকে সবসময় সচল রাখে তাদের মেমোরি বরাবরই শার্প হয়। তাই লুসিনার ভুল হচ্ছে তা আমি মানতে পারিনি। আর তারপর আমি ওর ফোনের আইপি অ্যাড্রেস আর মডেল নাম্বার ট্র্যাক করতেই এলিজাকে ধরে ফেলেছিলাম আমি। আর রিচার্ডকে কিডন্যাপ করতে যে থার্ড পার্টিও ছিল তা আমি তার পরের দিনই বুঝতে পেরেছিলাম। পরের দিন সকালে যখন আমি গোডাউনে গিয়েছিলাম তখন গোদামের দরজার ওখানে যে আগাছাগুলো ছিল সেগুলো কেমন নেতিয়েছিল, মনে হচ্ছিল কেউ পিষে দিয়েছে। ওডিকে বললাম জায়গাটা অবজার্ভ করতে, আর তাতেই বুঝলাম কাল রাতে জায়গাটায় কেউ দাঁড়িয়েছিল। তারপর কোনো একভাবে সেই বান্দার খোঁজ আমি পেয়েছি। কিভাবে পেয়েছি তা বলবো না, বলার ইচ্ছা আমার নেই। তবে হ্যাঁ, লোকটার পরিচয় জেনে প্রথমে উইলিয়ামকে সন্দেহ করলেও কল রেকর্ড ক্র্যাক করার পর আমি মাস্টার প্ল্যানারকে ঠিকই ধরে ফেলেছি। কথাটা সে বলে আবারও এলিজার দিকে তাকায়, কিন্তু এলিজা চুপচাপ পড়ে থাকে। আসলেই এত কিছু ভাবেনি সে। ভেবেছিল তার অসুস্থতায় অ্যাশার কেবল তাকে নিয়েই ব্যস্ত থাকবে, কিন্তু অ্যাশার যে এইভাবে তাকে প্রথম থেকে সন্দেহ করবে
তা সে মাথায় আনেনি। এলিজা সহ সকলেই চুপ থাকতে দেখে সকলকে চুপ থাকতে দেখে অ্যাশার তুড়ি বাজিয়ে বলল, সবাই চলো খেয়ে নেই, অনেক ক্ষুধা লেগেছে। অ্যাশারের কথা তোয়াক্কা না করে ডিয়ানা পাল্টা প্রশ্ন করলো এলিজাকে। এলিজা কিন্তু তোমার আর ইভানের বিয়ের কারণ কি? আর তোমার সাথে এসব হওয়ার মানে কি? তোমার প্ল্যান বানচাল হওয়ার কারণ কি? কিছুটা বলার আগে অ্যাশার বলল, তা নিয়ে পরে কথা হবে। তবে ওই যে বললাম, ওর পারিপার্শ্বিক দিক বিচার করার ক্ষমতা খুবই কম, আর এই জন্যই ওর সাথে এমন হয়েছে। বেশি বুঝলে যা হয়। তাছাড়া ইভানের সাথে বিয়ের ব্যাপারে সব সিদ্ধান্ত ও নিজে নিয়েছে, আমাদের কিছু জানায়নি যে আমরা ওকে গাইড করতাম। হাফ ছেড়ে বলে উইলিয়াম। তার কথা শেষ হতে অ্যাড্রিয়ান জিজ্ঞেস করলো, অ্যাশার নেক্সট প্ল্যান কি তাহলে? সেটা আবার বলা লাগে? খাবো দাবো ঘুমাবো, বউকে আদর করব, তার 9-10 মাস পর বাবা হব, ছেলে মেয়ে মানুষ করব, ওদের বিয়ে দেব, আর তারপর আমি আর এলিজা গ্র্যান্ড প্যারেন্টস হব, ওদের সাথে টাইম স্পেন্ড করব। অ্যাশারের কথা শুনে সকলে একসাথে হেসে ফেলে। অ্যাশার হাসেও সকলের সাথে, আর হাসতে হাসতে সে এবার এলিজার দিকে তাকায়। তবে এলিজা রাগান্বিত মুখ দেখে চুপসে যায় সে। মুখের হাসি মূর্তি মিলিয়ে যায় তার। অ্যাশারকে ভেবাচেকা খেতে দেখে উইলিয়াম বলে, আমরা তোমাদের ডাকতে এসেছিলাম, চলো খেয়ে নেই। সকলে সায় দিয়ে নিচে চলে আসে খাবার খেতে। খাবার টেবিলে অ্যারন দেখলো চার্লট কেমন অনুমনস্ক হয়ে আছে। দ্বিধা কাটিয়ে সে বা হাতে চার্লটের হাত ধরতে হকচকে উঠল চার্লট। অ্যারন স্মিত হেসে জিজ্ঞেস করল, কিছু হয়েছে? মাথা নাড়িয়ে না বোধক উত্তর করলো চার্লট মলিন হেসে বলল, রন, আমি তোমাকে একটা কথা জানাইনি, কিন্তু সেটা তোমাকে জানানো খুব প্রয়োজন। কি বলবে বলো। রুমে গিয়ে বলি। ঠিক আছে, এখন খেয়ে নাও ঠিক মতো। ডিয়ানা আর অ্যাশারের পর আমরা বিয়ে করব, সো ঠিক মতো খাওয়া দাওয়া করে নিজেকে ফিট রাখো। আমার বউকে বিশ্ব সুন্দরী যেন লাগে। অ্যারনের কথা ফিক করে হেসে ফেলে চার্লট। তাকে হাসতে দেখে ক্রিস্টিনা ফ্রিউ উঁচু করে মজার ছলে বলে, চেরি, এত হাসির কারণ কি? হ্যাঁ, নেক্সট তোমার পালা তাই? আর তোর এত মাথা ব্যথার কারণ কি? তোর বিয়ের অনেক দেরি তাই? অ্যারনের পাল্টা জবাবে সকলে হেসে ওঠে, আর তার হেসে বলল, ক্রিস্টিনা যদি বলো খুঁজে দিতে পারি। তার দরকার হবে না, সে অলরেডি ফ্রস্টদের উত্তরসূরিকে পিটিয়ে ফেলেছে। মুখে খাবার নিয়ে বলল অ্যারন। তার অস্পষ্ট কথা কেউ না বোঝায় সবাই একে অপরের দিকে চর্চা করতে অ্যাশার বলল, রনও বলতে চাইছে যে ক্রিস্টিনা ইজ অলরেডি ডেটিং। কি এই বয়সে? উইলিয়াম কিছুটা অবাক হলো। তার কথা পরিপ্রেক্ষিতে ক্রিস্টি বলে উঠল, ব্রো ইন ল, আই এম অলমোস্ট 18। তার ছেলেটাকে? শান্ত গলায় প্রশ্ন করলো উইলিয়াম। তার প্রশ্নের উত্তর আশার বলল, অগাস্ট ফ্রস্ট। আর আমার থেকে পারমিশন পেয়েছে। নির্লিপ্ত স্বরে উত্তর করলো আশার। উইলিয়াম ইচ্ছে হেসে বলল, নট ব্যাড ক্রিস্টি, শহরের নামকরা জুয়েলার্স ফ্রস্টের ছেলেকে ফাঁসিয়েছ। উইলিয়ামের কথায় সকলে আবারও হেসে উঠল। আর এভাবেই খুনসুটিতে তাদের সকাল পেরিয়ে বিকেল নামলো। রাত 2টায় ফ্লাইট হওয়ায় সকলে সিদ্ধান্ত নিল বিকেলে কিছুক্ষণ রেস্ট নেবে, কেননা 2 দিন ধরে রেস্ট করার মতো সুযোগ করে কারোরই হয়ে ওঠেনি। তাই রাতে একেবারে ডিনার করে এয়ারপোর্টে রওনা হবে সবাই। ঘরে এসে ঘরের সব পর্দা ফেলে দিল অ্যাশার, যার ফলস্বরূপ রুমটা অস্পষ্ট কিন্তু কিঞ্চিত আলোকিত হয়ে উঠল। ডেস্কে জ্বলতে থাকা একটি ইলেকট্রনিক মোমবাতি থেকে দেয়ালের উপর ছায়া ঝিকিমিকি করছে। এলিজাবেথ জানালার কাছে এসে দাঁড়ালো। পর্দার কোণা আঁকড়ে ধরে তার আঙুলগুলো কাঁপছিল। বাইরে রাতটা ছিল ঠান্ডা আর নীরব, কিন্তু ভেতরে বাতাস ছিল উত্তেজনার ঘন এক নির্জীব মরুভূমি। বাইরে তখন তাণ্ডব চালাচ্ছিল বৃষ্টি। জানালার বড় কাছে আছড়ে পড়ছিল ঘরের ভেতরে, যেন একরকম ঝড় বইছিল। নীরবতায় চাপা ছিল না কোনো আবেগ। জানালার পাশ থেকে ফিরে এলিজা বিছানায় পাশে বসে এক দৃষ্টিতে বিছানার অপর পাশে হেলান দিয়ে থাকা অ্যাশারের দিকে তাকিয়ে রইল। অ্যাশারের ছাই রঙা চুলগুলো এলোমেলো হয়ে আছে, তার শার্টের বোতামগুলি খোলা আর ভেতরে দৃঢ় শরীরের আভাস।
নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল এলিজার। দম বন্ধ হয়ে আসছে তার। মনে মনে নিজেকে গালি দিল সে। এটা তুই কোথা থেকে জানলি? ছি এলিজাবেথ এস্থার, লজ্জা শরমের মাথা খেয়েছিস নাকি? নিজেকে গাল বন্ধ করে ফের অ্যাশের দিকে তাকাতে সে ফিসফিস করে বলল, অ্যাশার। তার গলা কাঁপছিল কিন্তু তার কণ্ঠে ছিল গভীর আকাঙ্ক্ষা। অ্যাশার এলিজার মৃদু আওয়াজও শুনে কিছু বলল না, বরং এক ঝটকায় নিজের দূরত্ব মিটিয়ে এলিজার চুলে হাত রাখলো, শান্তভাবে ধরে তার মাথার পেছনের দিকে চুলগুলো টানল। তার ঠোঁট এলিজার কানের কাছে এসে থেমে গেল। তার নিঃশ্বাস গরম হয়ে এলিজার ত্বক লাগছিল। তুমি জানো তুমি আমার সাথে কি করো এলিজা? তার কণ্ঠ নরম কিন্তু বিপদের ইঙ্গিত ছিল স্পষ্ট। এলিজা আমি কিছু বলার চেষ্টা করলো কিন্তু কথা তার গলার কাছে আটকে গেল। অ্যাশার তার হাত এলিজার মেরুদণ্ড বরাবর আস্তে ধীরে নামিয়ে তাকে আরো কাছে টেনে নিল। অ্যাশার ইচ্ছা করে করো তাই না? জানো যে আমার উইক পয়েন্ট তোমার এই কাপা গলার স্বর, তাও এমন করো। গর্জে উঠলো তার অন্য হাত দিয়ে তার কোমর শক্ত করে ধরে বলল, তোমার প্রতিটা দৃষ্টি, প্রতিটা শব্দ আমাকে নিয়ন্ত্রণ হারাতে বাধ্য করে। এলিজার আঙুল আপনা আপনি তার পিঠে চলে গেল। তার নখ অ্যাশারের ত্বকে গেঁথে যেতেই সে নিজে কুকড়ে উঠে বলল, অ্যাশার আমি। না। অ্যাশার তার কথা মাঝপথেই থামিয়ে দিল। তার কণ্ঠে ছিল অদম্য ক্ষমতা। ভান করো না যে তুমি এটা অনুভব করো না। তোমার শরীর আমার প্রতিটা কথার আগে সাড়া দেয়। এলিজা হাফ ছাড়লো যখন অ্যাশার তাকে বিছানার দিকে ঠেলে দিল। তার ওজন এলিজা আর নরম গদির উপর চাপিয়ে দিল। এক হাত দিয়ে তার কবজি শক্ত করে ধরে বিছানায় চেপে রাখলো। তার শক্তি ভয়ঙ্কর এবং উত্তেজনাপূর্ণ ছিল। অ্যাশার এখন না, আমাদের রেডি হতে হবে, দয়া করে। এলিজা ফিসফিস করলো। তার কণ্ঠে ছিল একরকম আবেগ যেটা বোঝা মুশকিল ছিল আবেদন না আত্মসমর্পণ। অ্যাশার তার ঠোঁট এলিজার গলার হাড়ের উপর হালকা ছুঁয়ে দিল, তারপর মৃদু কামড় বসালো যা শিহরণ এলিজার কোমরে ধনুকের ন্যায় বাঁকা করে তুলল। অ্যাশার ঠোঁট পাখি হেসে পড়ল। দয়া করে কি? বলো এলিজা, তুমি কি চাও? তার মন ঘুরপাক খেতে লাগলো। অ্যাশারের উপস্থিতি তাকে সম্পূর্ণ গ্রাস করেছিল। অ্যাশার ছাই রঙা চোখে চোখ পড়তেই তার সব কিছু এলোমেলো হয়ে গেল। তুমি? অবশেষে স্বীকার করলো তার কণ্ঠ ভাঙা ভাঙা। আমি তোমাকে চাই। অ্যাশার তার ঠোঁট এলিজার ঠোঁটের উপর ছুঁয়ে দিল এক দাবিদার চুম্বনে যা তাকে নিঃশ্বাস ফেলার সময়ও দিচ্ছিল না। তার হাত এলিজার কায়ার উপর নেমে গেল, প্রতিটি ইঞ্চিতে নিজের অধিকার করে নিতে লাগলো সে। তাদের নিঃশ্বাস মিলে মিশে গেল, উত্তাপ বাড়তে বাড়তে অসহনীয় পর্যায়ে পৌঁছে গেল। অ্যাশার কোনো কিছুতেই আটকালো না। তার প্রতিটি স্পর্শ, প্রতিটি শব্দ এবং প্রতিটি নীরব প্রতিশ্রুতি ছিল এক দাবির সাক্ষী। এলিজা কাপা কণ্ঠে বলল, তার কণ্ঠে ছিল আকাঙ্ক্ষা এবং আত্মসমর্পণের মিশ্রণ। তুমি আমার এলিজা? অ্যাশার ফিসফিস করলো, তার কণ্ঠ গভীর এবং দাবিমূলক। সব সময় আমার। অ্যাশারের মনের ভেতরে ঝড় আরো জোরালো হয়ে উঠল, কিন্তু ঘরের ভেতরে তাদের পৃথিবী শুধুই তাদের ছিল এক অন্ধকার ভালোবাসা হারিয়ে যাওয়া যা উন্মাদনার সীমাকে ছুঁয়ে যাচ্ছিল। বলো কি বলবে? ইভানের বর্তমান স্ত্রী রেচাল রদ্রিগোর সাথে আমার। চার্লটের কথা শেষ হওয়ার আগে কেউ একজন কড়া নাড়তেই অ্যারন উঠে গেল দরজা খুলতে। চার্লট মাথা ঘুরিয়ে চেয়ে দেখলো ডিয়ানা আর উইলিয়াম এসেছে। চার্লট তড়িঘড়ি করে উঠে দাঁড়ালো, দ্রুত পায়ে হেঁটে ডিয়ানার হাত ধরে বলল, দি আমার কিছু বলার আছে। ডিয়ানা কিছুটা হতভম্ব হয়ে বলল, এনিথিং রং? ইয়েস দি, ইভানের প্রেজেন্ট ওয়াইফ রেচালের সাথে আমার কাজিন রাফায়েলের সম্পর্ক আছে। কি? উপস্থিত তিনজনই বিস্ফোরিত দৃষ্টিতে তাকালো চার্লটের দিকে। অ্যারন চার্লটের হাত ছাকিয়ে বলল, এসব কি বলছো? কিভাবে? কি তুমি কবে থেকে জানো? অনেক আগে থেকে, কিন্তু কিভাবে বলবো তা বুঝতে পারছিলাম না। তুমি যেহেতু জানতে আমাদের আগে কেন বলনি চেরি? লিপ্ত কণ্ঠে প্রশ্ন করলো জিয়ানা। চার্লট কিছুটা সময় চুপ থেকে আবার বলল, আমি শিওর ছিলাম না, এবার বাড়ি গিয়ে শিওর হয়েছি। তবে আপনারা যাই করুন আমার ভাইয়ের কোনো ক্ষতি করবেন না প্লিজ। মাথা নাড়িয়ে সায় জানা ডিয়ানা, গলায় পূর্বের ন্যায়
কাঠিন্য বজায় রেখেই বলে, মাথা এসেছিলাম এটা বলতেই যে বাবা তোমাদের ফ্যান্সি ড্রেস পরতে মানা করেছেন। অলদো আমরা বড় রেস্টুরেন্টে ডিনার করব, কিন্তু ফ্লাইটের ড্রেসের কারণে অস্বস্তি হতে পারে। এমনিতেও 2-3 ঘন্টা এক জায়গায় বসে থাকতে বিরক্ত লাগে। জি দি, বুঝেছি। ওনা মাথা নাড়া অ্যারন, সাথে সাথে গটগট করে বেরিয়ে যায় ডিয়ানা আর উইলিয়াম। অ্যাশার আর ডিয়ানার মধ্যকার সবচেয়ে বড় মিল হলো দুই ভাই বোন আচার আচরণ ক্ষেত্রে ক্রিস্টিনা আর অ্যারন সম্পূর্ণভাবে তাদের যে আলাদা। অ্যারনের রুম থেকে বেরিয়ে ডিয়ানা অ্যাশারের রুমে নক করতে অ্যাশার স্বাভাবিক গলায় বলল, যা বলার টেক্সট দিয়ে রাখো। আই ক্যান্ট ওপেন ডোর নাও। অ্যাশারের গলার স্বরে উইলিয়াম আর ডিয়ানা দুজনেই অপ্রস্তুত হয়ে যায় এবং একসাথে লজ্জায় পড়ে। পরিস্থিতি স্বাভাবিক করতে উইলিয়াম মিষ্টি হেসে বলে, কফি খাবে? হুম। নিচতলায় রান্নাঘর গিয়ে উইলিয়াম কফি বানাতে লাগলো। অপরদিকে ডিয়ানা কেবিনের উপর উঠে পা ঝোলাতে লাগলো। স্পষ্টভাষী বদমেজাজি ডিয়ানার সকল বাচ্চামো আবদার আকাঙ্ক্ষা কেবলমাত্র এই উইলিয়ামের কাছে। লুইস মিলার তার প্রত্যেকটি ছেলে মেয়েকে তৈরি করেছে শক্তপোক্তভাবে। এমনকি ক্রিস্টিনার ছেলে মানুষের সাথে সাথে আরও একটি রূপ আছে, বদমেজাজি রূপ। তাই বাচ্চামো স্বভাব তারা কখনোই বাবার সামনে দেখায়নি। ভালোবাসার মানুষের কাছে তাদের বাচ্চামোটা ফুটে উঠছে। ডিয়ানার পরিহিত মিডি ড্রেসটা কিছুটা উপরে তুলে বসেছে, ফলস্বরূপ তার উরুর কিছুটা অংশ উন্মুক্ত হয়ে আছে, যা উইলিয়াম প্রত্যেকবার ঘুরতে তার সামনে দৃশ্যমান হয়ে উঠছে। উইলিয়ামের কফি মেশিনে কফি হতে দিয়ে ডিয়ানার সাথে একদম মিশেই দাঁড়ালো। ডিয়ানার উন্মুক্ত উরুতে হাত রাখতে চোখ বন্ধ করে ফেলে ডিয়ানা। উইলিয়াম তার কানে ফিসফিস করে বলল, নট রাইট নাও মিস্টার মিলার, ইউ হ্যাভ টু গেট ম্যারিড ফার্স্ট। উইলিয়ামের কথা শেষ হতে চোখ খুলে তাকায় ডিয়ানা। খুশিতে সে নিজ থেকেই জড়িয়ে ধরে উইলিয়ামকে। এত বছর পর ডিয়ানার সেই ছোট্ট আবদার সেই এখনো মনে রেখেছে ভাবতে ডিয়ানার চোখ জলজল করে উঠে প্রতিভা। ডিয়ানা সহসে বলে উঠছে, আমি জানি তোমার জন্য এটা কঠিন, কিন্তু আমি সত্যিই চাই বিয়ের প্রথম রাতে তোমাকে স্পেশাল ফিল করাতে। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড ডিয়ার ফিয়ান্সে। ইয়েস আই ডু, বাট ক্যান আই কিস ইউ নাও? সায় জানে ডিয়ানা। উইলিয়াম ডিয়ানার কোমর জড়িয়ে ধরে নিজের অধিকার বসাতেই থাকে ডিয়ানার অধরে।